তো আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো গত পর্বের ক্লাসে আমরা দেখিয়েছিলাম মেনু বার থেকে টাইপ মেনুর কাজ। তো আজকে আমরা সিলেক্ট মেনুর কি কাজ আছে সবগুলো আমরা দেখব। তো এখান থেকে দেখুন, প্রথমেই আমরা সিলেক্ট অপশনটায় ক্লিক করলে এখানে দেখুন সাব অপশন হিসেবে আসছে অল। অল মানে আমরা যে কোনো ক্ষেত্রে জানি কন্ট্রোল এ দিলে সমস্ত কিছু সিলেক্ট হয়, সেটা আমরা সবাই জানি। ঠিক আছে, তো ধরেন আমি এখানে রেক্টাঙ্গল নিলাম, তারপরে একটা ইলিপস নিলাম, তারপরে কিছু টেক্সট নিলাম। ওকে, ফন্টটা একটু বড় করে দিলাম, টাইপ থেকে সাইজটা একটু বড় করে দিলাম। ওকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কালার একটু একটা চেঞ্জ করে দিলাম, আর একটা এদিক দিয়ে একটু এরকম করে একটা কালার চেঞ্জ করে দিলাম। ওকে, তো এখানে কিছু অবজেক্ট রেখেছি আর কিছু টাইপ রেখেছি। এই টাইপটাকে আমি একটু কনভার্ট করে নিব। টাইপ থেকে আমরা জানি যে কনভার্ট করতে হলে এরিয়া থেকে পয়েন্টে কনভার্ট করতে হলে কি করতে হয় সেটা আমরা জানি। এই যে দেখুন হয়ে গেছে, তো আমরা কনভার্ট করে নিলাম। ওকে, তো এইখানটায় দেখুন আগে কিন্তু এখানে যে ওয়াল ওয়াল নামে যে অপশনটা ছিল সিলেক্ট থেকে, সেটা কিন্তু ডিজেবল ছিল, এখন কিন্তু সেটা এনাবল হয়েছে। সেটা কারণ হচ্ছে আমরা আগে এখানে কোনো কিছু সফটওয়্যারের মধ্যে ছিল না। ঠিক আছে, তার জন্য এটা ডিজেবল ছিল, হাইড ছিল। তো এখন দেখুন কন্ট্রোল এ দিলে সমস্ত কিছু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা আমরা সবাই জানি। ঠিক আছে, কন্ট্রোল এ তে সবকিছু সিলেক্ট হয়। তার পরবর্তী অপশনটা রয়েছে এখানে ওয়াল অন অ্যাক্টিভ আর্টবোর্ড। ঠিক আছে, তো এখানে দেখুন আমার এখানে আর্টবোর্ডের সংখ্যা আছে। যদি এখানে আর্টবোর্ডটা আমি ক্লিক করি, রিঅ্যারেঞ্জ ওয়ালে ক্লিক করলে এখানে আর্টবোর্ডের সংখ্যা আছে আপনার 25টা আর্টবোর্ড আছে। ঠিক আছে, তো এই 25টা আর্টবোর্ড থেকে এখন দেখুন সিলেক্টে এখানে দেখুন যে অল অ্যাক্টিভ আর্টবোর্ড। ঠিক আছে, তো এটা আমরা কি করে বুঝতে পারবো যে অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড? এখানে ক্লিক করলে কি হবে দেখুন, আমি বেশ কয়েকটা আর্টবোর্ডে আমি এই কাজগুলো একটু দেই, দিয়ে এখান থেকে যখন ক্লিক করব তখন সরি কিছু আর্টবোর্ড আমি কিছু ডিলিট করে দিই। তিনটা থাক। এই যে দেখুন এটা আনগ্রুপ অবস্থায় হয় না, সিলেক্ট হয় না, গ্রুপ অবস্থায় সিলেক্ট হয়। এখন দেখুন যে এখানে আরো যদি বেশ কয়েকটা আর্টবোর্ড থাকতো, যেমনটা ছিল, ঠিক আছে, এখানটায় ছিল, ধরেন এখানে একটা রাখলাম আবার এখানে একটা রাখলাম। আচ্ছা, তো এখান থেকে এখন দেখুন আমি এই আর্টবোর্ডটাতে আছি, দেখেন আমি এই আর্টবোর্ডটাতে কাজ করতেছি। তো এখন এখানে তো অসংখ্য আর্টবোর্ড থাকে, অনেক সময় যেমন বই ম্যাগাজিনে কাজ করলে অসংখ্য আর্টবোর্ড গুলা থাকে, তখন কোন আর্টবোর্ডটাতে আমি আছি সেটা দেখার জন্য এই সিলেক্ট থেকে এখানে ক্লিক করলে কিন্তু সেই জিনিসটা দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কাজ। ধরেন যে আপনি কয় নাম্বার পেজে কাজ করছিলেন মনে নাই, বা সেই পেজের মধ্যে থেকে আপনি সেটা সেভ দিয়ে ক্লোজ করে দিচ্ছেন, তখন আপনি বুঝতে পারবেন কি করে, এই সিলেক্টে গিয়ে এই যে ওয়াল অন অ্যাক্টিভ আর্টবোর্ড, যেটা মানে অসংখ্য আর্টবোর্ডের মধ্যে কোন আর্টবোর্ডটা অ্যাক্টিভ রয়েছে সেটা দেখতে হলে এখানে ক্লিক করতে হবে। এই যে ঠিক আছে, এখন যদি আমি এই আর্টবোর্ডে থাকি তখন কি হবে, এখান থেকে আমি ক্লিক করলে দেখুন এই যে আমি এই আর্টবোর্ডে আছি, সিলেক্ট করব, এই যে এটা সিলেক্ট হয়ে আছে। এখন যদি আমি প্রথম আর্টবোর্ডে আমি থাকি, তার পরবর্তীতে অন্য কোথাও চলে গেলাম বা ইয়ে করলাম, হাইড করে রাখলাম, তখন এটা দেখার জন্য এভাবে সিলেক্ট করে আমরা দেখতে পারি। এই হচ্ছে কাজ। তারপরে হচ্ছে ডিসিলেক্ট, এটাও ফটোশপের মতোই। ফটোশপ তো আপনার ডিসিলেক্ট কন্ট্রোল ডি দিয়ে করতে হয়, কিন্তু রাইট বাটনে ক্লিক করলেও হয়, কিন্তু এখানটায় কি হয়, এই যে আপনার এখানে সিলেক্ট করছেন, অন্য কোথাও ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যায়।
ঠিক আছে, এই অপশনটা আমাদের কাজে লাগে না। তারপরে হচ্ছে যে রিফ্লেক্টের কাজ হচ্ছে আপনার এটাও, এই যে দেখুন শেপগুলো আছে, এগুলো প্রত্যেকটা জায়গা থেকে রিফ্লেক্টের কাজ খুব একটা ইয়ে হয় না। ইনভার্সের কাজটা কি? ইনভার্সের কাজ হচ্ছে অল যে আর্টবোর্ডগুলো আছে সেই আর্টবোর্ডে যেখানে কাজ করতে হয় সেটার অপোজিট যে আর্টগুলো আছে সেই আর্টবোর্ডগুলোতে আপনার সিলেক্ট করবে, ঠিক আছে। এ হচ্ছে ইনভার্সের কাজ আর কি, ঠিক আছে, ইনভার্স। তো এরপরে হচ্ছে আপনার নেক্সট অবজেক্ট অ্যাবভ। তো এইটা দেখার জন্য কি করতে হবে? এটা দেখার জন্য আমি এখান থেকে ধরেন আমি এইখানটায় আমি রাখলাম। এখন এখানে সিলেক্ট না করে, ঠিক আছে, আমি এই অবজেক্টটা ধরে পরবর্তীতে এই অবজেক্টটা উপরে, অনেক সময় এরকম তিনটা অবজেক্ট একসাথে থাকে, তো একটা ডাইরেক্ট সিলেকশন ধরে টুল ধরে যদি আপনার যে নেক্সট যে অবজেক্ট অ্যাবভ রয়েছে এখানে যদি ক্লিক করা হয় তাহলে আপনার উপরেরটা সিলেক্ট হবে। এই দেখেন সিলেক্ট থেকে এই যে উপরেরটা অটোমেটিক সিলেক্ট হচ্ছে, তার পরবর্তীতে এখানে যদি আবার এখানে দিই এরপর একটা সিলেক্ট হচ্ছে। তো এটা হচ্ছে কাজ, এই অ্যাবভের যে কাজটা, ঠিক আছে। ঠিক এটার উল্টা কাজ করবে হচ্ছে এটা, ঠিক আছে। নেক্সট অবজেক্ট যে ভ্যালু সেটা কাজ করবে এটার নিচেরটা, পরেরটা যদি আপনি ধরতে চান এরকম এরকম যদি অসংখ্য লেয়ার থাকে একটার পর পর পর, তারপরে এটার মাধ্যমে ধরতে পারেন, ঠিক আছে। আপনার অনেক সময় হয় কি ছোট ছোট লেয়ার থাকে তখন হচ্ছে ধরা যায় না, করা যায় না, সেক্ষেত্রে আপনার এই অপশনটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট থেকে এখন দেখুন হাইড হয়ে আছে। আবার গ্রুপ অবস্থায় এখানে কাজ করবে কিনা, গ্রুপ অবস্থায় তো এখানে পুরোটাই একটা অবজেক্টে পরিণত হয়ে আছে, ঠিক আছে। তো এখানে আনগ্রুপ অবস্থায় থাকতে হবে। এখন যদি নিচেরটা যেতে চান তখন এখানে সিলেক্ট থেকে এই যে ভ্যালু, এটি হচ্ছে তার কাজ। তার পরবর্তীতে আসি আমরা সেম। এই যে সেমের মধ্যে যদি আসি, এখানটায় একটা বিষয়, সেমটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন এখানে কালার রয়েছে, দেখেন এখানে গ্রুপ অবস্থায় রয়েছে, এখানে গ্রুপ অবস্থায় রয়েছে, এখানে আনগ্রুপ রয়েছে। তো আমি যখন এটাই ধরলাম, ধরেন লাল কালারটাই ধরার পরে সিলেক্ট থেকে সেম যাব, সেম থেকে কি করবো, অ্যাপারেন্সে যদি ক্লিক করি যত প্রকার লাল আছে সব কিন্তু ধরে ফেলছে, ঠিক আছে। সমস্ত প্রকার লাল কালার সব ধরে নিয়েছে। তো এটা হচ্ছে আপনার প্রথম অ্যাপারেন্সের কাজ। তার পরবর্তীতে রয়েছে অ্যাপারেন্স অ্যাট্রিবিউটস, এটা লাগবে না। এই যে এখানে দেখুন ব্লেন্ডিং মোড যেটা রয়েছে, ব্লেন্ডিং, ব্লেন্ডিং মোডটা কি কাজ করবে? ব্লেন্ডিং মোডটা হচ্ছে ধরেন আপনার এখানটায় এই যে ব্লেন্ড, ব্লেন্ড মানে হচ্ছে আমরা জানি যে এই ট্রান্সপারেন্সি, এখানে দেখুন এই যে নর্মাল, তারপরে হচ্ছে আপনার এখানে ওভারলি আছে, মাল্টিপ্লাই আছে, এইগুলো হচ্ছে ব্লেন্ডিং মোড। তো আপনার একটা ডিজাইনের ক্ষেত্রে অসংখ্য ব্লেন্ডিং মোড করতেই পারেন, থাকতেই পারেন। ধরেন এখানে মাল্টিপ্লাই করে দিলাম, দেখুন, তো এটা মাল্টিপ্লাই করে দিলাম। তার পরবর্তীতে ধরেন এখান থেকে আমি এটা মাল্টিপ্লাই করে দিব বা একটু ওভারলি করে দিলাম। এখন আমার এখানে কোথায় কোথায় আমি ব্লেন্ড ইউজ করেছি, ব্লেন্ডিং এর মোডটা সেটা ইউজ করেছি, সেটা দেখার জন্য কি করতে হবে, যদি সেম ভাবে দেখতে চান সব জায়গায় কোন কোন জায়গায় আছে এই অসংখ্য কাজের মধ্যে, তখন কি করতে হবে, এভাবে ধরার পরে দেখুন সিলেক্ট, তারপরে সেম, এই যে দেখুন ব্লেন্ডিং যে মোডটা আছে ক্লিক করলে, সরি, এই যে ব্লেন্ডিং মোড একটাতে ধরার পরে সিলেক্ট থেকে তারপরে এখানে ব্লেন্ডিং মোডে ক্লিক করলে কিন্তু, অন্যটি একটু ডিলিট করে দিই, একটু সমস্যা করছে। এখানে দেখুন এটাকেও আমি একটু ব্লেন্ডিং করে দিই। তো সেম থেকে তারপর ব্লেন্ডিং মোডটা সিলেক্ট করলে এই যে দেখুন এবার হয়েছে। তো এইখানে সিলেক্ট অবস্থায় ছাড়াই তখন যদি আপনার ইয়ে থাকে, ব্লেন্ডিং মোড করা থাকে, এটা দেখার জন্য যে ব্লেন্ডিং মোডে ক্লিক করলে হয়ে গেছে। এখন দুইটাই কিন্তু এখানে ব্লেন্ডিং মোডে রয়েছে, ঠিক আছে। তো এটা দেখার জন্য আপনার সেম থেকে এই যে ব্লেন্ডিং মোড, এরপরে ফিল এন্ড স্ট্রোক রয়েছে। তো এখন এইটা দেখতে হলে আমরা অনেক সময় কাজের মধ্যে কি হয়, ফিল কালার তো এইগুলো আমরা বুঝতেই পারছি, এগুলো প্রত্যেকটা ফিল কালার, কিন্তু ফিল কালারের সাথে কিন্তু স্ট্রোক কালার থাকে। অনেক সময় স্ট্রোক কালার করা হয়, যেমন স্ট্রোকটা যদি আমি এখানে একটা কালার দেই,
এটার সাথে আমি দিলাম এরকম একটা কালার, একটু বড় করে দিলাম। আর এটার সাথেও সেম একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ফিল কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম, ধরেন এই কালারটা দিলাম। এখন এটা একটু চিকন মোটা করে দিই, এটা 50 আছে, আমি এটা 40 করে দিলাম। আর এইটাতে আমি একটা কাজ করি, সেটাতে কালারটা দিই এই। আচ্ছা, এখন দেখুন এখানে যত জায়গায় ফিল এবং স্ট্রোক রয়েছে, সেম থেকে ফিল এন্ড স্ট্রোকে যদি ক্লিক করা হয়, শুধু ফিল কালারটা কিন্তু এখানে সিলেক্ট করতেছে। দেখেন ফিল, সব জায়গায় ফিল কালারটা এখান থেকে সিলেক্ট করবে, এই যে এখানে ফিল কালার। আচ্ছা, এখন যদি আমি স্ট্রোকটাকে একটু কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, এটি রাখছি অন্যগুলা দেখানোর জন্য। এখানে দেখেন যে এই দুইটার মধ্যে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে দুইটাতে সেম জায়গায় একই স্ট্রোক রাখবো, 2 স্ট্রোক দিয়ে। এখন যদি আমি ধরি যে সেম যে কালারটা আছে, আরেকটু বাড়িয়ে দিই এখানে, এখান থেকে সেম থেকে ফিল এন্ড স্ট্রোক, তো ফিল এন্ড স্ট্রোক শুধু হচ্ছে ফিল এন্ড স্ট্রোক যেটা আছে সেটাই এখানে ধরবে। আর এখান থেকে যদি শুধু ফিল কালারটা দেওয়া হয়, তাহলে ফিল কালারটা এখান থেকে ধরবে। বুঝলাম না ওইটা কেন কাজ করতেছে না। ফিল কালারটা হাইড করে দিই, 30 করে দিই। আচ্ছা, এটাও ফিল কালার আছে এবং এখানে এটাও ফিল কালার আছে, এটাও ফিল কালার আছে। এখন সরাসরি সিলেক্ট থেকে যদি সেম থেকে আমি ফিল কালারে ক্লিক করি, শুধু ফিল কালারটাই সিলেক্ট হবে, কোনো স্ট্রোক কালার কিন্তু সিলেক্ট হবে না। ঠিক আছে, তারপরে এখানে অপাসিটি রয়েছে। অপাসিটির কাজটা হচ্ছে এই যে ব্লেন্ডিং মোড থেকে এখানে যদি আমি অপাসিটি করি, এটা করি, তারপর এটা করি, এগুলা করার পরে যদি এখান থেকে আমি কোথায় কোথায় অপাসিটি আছে সেটা দেখার জন্য এভাবে ক্লিক করলে আমরা অপাসিটিটা দেখতে পারবো। ঠিক আছে, তারপর শুধু স্ট্রোক কালার যদি আমরা সিলেক্ট করি, দেখুন এখন দেখুন, আমি বুঝলাম না এটা আসলে উল্টাপাল্টা কাজ করতে হচ্ছে। ক্লোজ করে দিলাম, সফটওয়্যারটা একটু উল্টা কাজ করতেছে, কারণ এর আগে অনেকক্ষণ কাজ করছি, কম্পিউটার রিস্টার্ট এবং সফটওয়্যারটাও ক্লোজ করি না, এর জন্য এই প্রবলেমটা হচ্ছে। একটু আবার দেখছি এখানে, এখানে আমি একটু স্ট্রোক কালার করে আমি একটু আগেরটা একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখুন সিলেক্ট থেকে ফিল এন্ড স্ট্রোক, শুধু স্ট্রোকটা ধরছে এখন। ঠিক আছে, এই স্ট্রোক কালারটা সিলেক্ট, তাই জন্য স্ট্রোক। এখন যদি ফিলটা দিয়ে আমি এ করি, তো এখান থেকে ফিল কালার এখনো সেম কাজটা করতেছে। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমরা অপাসিটিতে গিয়েছিলাম এবং স্ট্রোক কালারে গিয়েছিলাম। তো স্ট্রোক কালার যে যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু স্ট্রোক কালারটা ধরে নেই। ঠিক আছে, তো এটা আমি আরেকটু দেখছি, স্ট্রোক কালার, শুধু স্ট্রোক কালার যত জায়গায় আছে সব জায়গায় আপনার ধরবে। আমি আরেকটা কপি দিই, আরেকটু কপি দিই, ওকে, সিলেক্ট সেম স্ট্রোক কালার, এই যে দেখেন সব জায়গায় কিন্তু স্ট্রোকটা কিন্তু সে ধরে ফেলছে। ঠিক আছে, তারপর সিলেক্ট থেকে আমি ওখান থেকে স্ট্রোক যে ওয়েট রয়েছে, এটার বিষয়টা হচ্ছে দেখুন এখানে যদি আপনার 60 থাকতো, আর এখানে যদি হচ্ছে থাকতো আপনার 5, আর এখানে থাকতো হচ্ছে ধরেন 100, তো শুধু স্ট্রোক কালারটা ধরার ক্ষেত্রে কি করতে পারবো, এখান থেকে স্ট্রোক কালারে ক্লিক করলে সব জায়গায় স্ট্রোকটা ধরে নিবে। ঠিক আছে,
আর এখন ধরেন এইখানে আছে হচ্ছে 5 10 দিলাম, এখানে 10 রয়েছে, এখানেরটাও 10, আবার এখানেও 10। তার মানে হচ্ছে একই মেজারমেন্টে যেখানে স্ট্রোক গুলো রয়েছে সেগুলো দেখার জন্য সেম থেকে হচ্ছে এই যে স্ট্রোক ওয়েট যেটা সেটাতে ক্লিক করলে দেখুন সেম জায়গাটাই কিন্তু ধরছে, এই যে 10 নামে আছে যেগুলো সেগুলো ধরছে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রোক ওয়েটের কাজ। তারপরে এখানে দেখুন যে এখানে হচ্ছে গ্রাফিক স্টাইল। এই গ্রাফিক স্টাইল দেওয়ার বিষয় হচ্ছে আমরা এখান থেকে প্যানেল যখন আমরা সেট করেছিলাম এখানে দেখুন যে গ্রাফিক স্টাইল এখানে আছে, ধরেন এটা দিয়ে আমি এখানটায় হচ্ছে আমি গ্রাফিক স্টাইল এটা একটা প্যাটার্ন দিলাম, এটা একটা দিলাম। তার পরবর্তীতে এখান থেকে গ্রাফিক স্টাইল আপনি সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, ইফেক্ট থেকে বা যেগুলো ভালো লাগে আপনার কাছে, এখানে আমি প্যাটার্ন দিই আর একটা, এটা দিয়ে, এটা অনেক লোড করবে, এগুলো অনেক লোড করবে, অনেক স্টাইলগুলো অনেক খুবই হেভি, অনেক ভারী। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এখন দেখুন নিচ্ছেই না। আচ্ছা যাক, আচ্ছা এটি পিক্সেল তো 4000 পিক্সেল, অনেক বড় বড়। তো এখান থেকে দেখেন এই যে গ্রাফিক স্টাইলটা কিন্তু আগে কিন্তু ডিজেবল ছিল, হাইড হয়েছিল। তো এখন দেখুন এটা কিন্তু এখানে এনাবল হয়েছে। তো গ্রাফিক স্টাইল এখানে যদি ক্লিক করি সব জায়গায় কিন্তু গ্রাফিক স্টাইলের এটা কিন্তু ধরে নেবে সেম গ্রাফিক স্টাইল। বুঝতেছি না কেন এটা নিচ্ছে না এখনো। 100 পিক্সেল 100 পিক্সেল দিয়ে একটাই আনি। ছোট করে নিলাম। সিলেক্ট সেম গ্রাফিক স্টাইল এখানে অ্যাড করতে হবে। এই দেখুন এবার কিন্তু এটা কাজ করতেছে। আসলে এখানটায় অনেক বড় আর্টবোর্ড গুলো নিয়েছি তো তার জন্য একটু প্রবলেম করতেছে। আজকে আমি সারাদিন কম্পিউটারের উপরে, সেক্ষেত্রে হয়তো বা এরকমটা করছে। ঠিক আছে, এখন যদি আমি এখান থেকে অন্য একটা শেপ নিয়েও যদি আমি করে একটা গ্রাফিক্সের একটা স্টাইল দেই, এখান থেকে ধরেন এটাই দিলাম। তো এখন এখানে যে শেপগুলো আছে সেখান থেকে শুধু সেম থেকে গ্রাফিক স্টাইলটা ক্লিক করলেই কিন্তু এটা সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, এটা শুধু শেপের ক্ষেত্রে। আর সেম শেপের ক্ষেত্রে ধরেন এখানে আরেকটা রাখলাম। ঠিক আছে, তো এখন যদি দেই দেখুন সব জায়গায় গ্রাফিক স্টাইলটা কিন্তু সিলেক্ট হচ্ছে, কিন্তু আবার এটা সিলেক্ট হয় নাই। সেম যে গ্রাফিক স্টাইলটা আছে সেগুলো সিলেক্ট হবে, সেম একই থাকতে হবে আর কি। মানে সেম এর কাজটা হচ্ছে একই জিনিসগুলা ধরার জন্য আপনার এটা কাজ। ঠিক আছে, আচ্ছা তার পরবর্তীতে রয়েছে এখানে যে শেপগুলো আছে। শেপগুলো মানে হচ্ছে ধরেন এখানে আছে ইলিপস শেপ, আমি এখানে হচ্ছে আপনার পলিগন টুল, এখানে হচ্ছে স্টার টুল। ঠিক আছে, তো এইগুলাকে আপনার এই শেপগুলাকে একই শেপ ধরার জন্য আপনার কি করতে হবে, এই যে শেপটা ক্লিক করার পরে এখান থেকে সেম, তার পরবর্তীতে এই যে শেপ, এখন রেক্টাঙ্গল শেপ যত আছে সব জায়গায় কিন্তু এগুলো ধরবে। ঠিক আছে, দেখুন অন্যগুলো কিন্তু ধরে নেই। তো শেপের কাজ হচ্ছে এটা। হ্যাঁ, তার পরবর্তীতে ধরেন এই হেক্সা এগুলা যদি দেই, মানে পলিগন টুল যেগুলা, এগুলা যদি আমি এখানে রাখি, এটা ধরে যদি আমি সিলেক্ট থেকে সেমে গিয়ে শেপে ক্লিক করি, এই দেখুন শুধু খালি এইগুলাই ধরছে। ঠিক আছে, এটা হচ্ছে শেপের এই কাজ। তার পরবর্তীতে এখানে আছে যে সিম্বল, যে আপনার ইয়েটা আছে ইনস্ট্যান্ট, এটার কাজটা হচ্ছে এই সিম্বল থেকে আপনার কোনো কিছু যদি ড্রয়িং করেন, যেমন স্পেয়ার টুলের মাধ্যমে, ছোট করে নিলাম আমি, ধরেন এখানে এইগুলা দিলাম। ঠিক আছে, একটু ছোট করে নিই।
এখানে এটা দিলাম, আবার এখানে আরেকটা দিব। তো এইগুলাকে আপনার সেম জিনিসগুলা, এই সিম্বল গুলো ধরার জন্য কি হবে, সিলেক্ট থেকে এখান থেকে ধরলে সিম্বল নিচ্ছে না কেন, এই সিম্বল ইনস্ট্যান্ট যেগুলো আছে এগুলো সেম গুলো যদি একই জায়গায় ইউজ করা হয় তখন ধরার ক্ষেত্রে এটা এই যে দেখুন এরকম ভাবে ধরে ফেলছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিম্বলে। আসলে এইগুলা কাজগুলো তো আমরা বেসিক লেভেলে যেগুলো সেগুলো আমরা দেখে আসছি। তারপরে এগুলো লাগবে না। টেক্সটের ক্ষেত্রে ফন্ট ফ্যামিলি, তারপর ফন্ট স্টাইল, এই যে ফন্ট সাইজ, ঠিক আছে, টেক্সট ফিল কালার, এগুলা টেক্সটের মধ্যে আমরা যেগুলো দেখছি এইগুলাই আর কি কাজ। ঠিক আছে, তারপরেও এখানটায় আমি যদি আরেকটু দেখি, কপি দিয়ে আমরা পেস্ট করি, একটু পেস্ট করার পরে এখান থেকে দেখুন এই যে ফন্ট সাইজ যেগুলো আছে একই ক্ষেত্রে একই ফন্ট সাইজ গুলো ধরার জন্য আপনার এই সেম থেকে, ঠিক আছে, এই ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ ধরার জন্য একই সাইজ কিন্তু এর জন্য ধরছে। এগুলো হচ্ছে এই, তারপরে হচ্ছে টেক্সট ফিল কালার যেগুলো আছে, টেক্সটের স্ট্রোক কালার যেগুলো আছে এগুলো ধরার জন্য, টেক্সট শুধু টেক্সট ভিত্তিক, এখানে হচ্ছে ফিল কালারটা ধরছে। এখন যদি টেক্সটের মধ্যে আমি স্ট্রোক কালার দিই, এটাকে আমি একটু কনভার্ট করে নিই ইয়াতে পয়েন্টে, তো এখানে শুধু আমি এটা রাখলাম, এটা ফেলে দিলাম, কেটে দিয়ে এটাকে আমি স্ট্রোক কালার করে দিই। স্ট্রোকটা অনেক বড় হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে একটু কম দিই, আরো কম দিতে হবে কারণ এখন তো অনেক ছোট ফন্ট নিছি। তো এরকম যত জায়গায় আছে, তো এখন এখান থেকে কি হবে, সেম থেকে যদি টেক্সট টেক্সট আপনার স্ট্রোক কালারটা দেই, এই যে দেখুন স্ট্রোক কালারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যায় স্ট্রোক কালারটা। আচ্ছা, তার পরবর্তীতে এখানে আছে ফন্ট সাইজ, তারপর টেক্সট ফিল এন্ড স্ট্রোক কালার, দুইটা যদি দেওয়া হয় তাহলে একই সাথে ফিল আর যদি স্ট্রোক থাকে তাহলে সেগুলা ধরবে। ঠিক আছে, সেম এর ক্ষেত্রে এটা কাজ করবে, এটা শুধু ফিলটা ধরছে আর এখানে ধরলে শুধু স্ট্রোকটা ধরবে। ঠিক আছে, এ হচ্ছে আপনার সেম এর কাজ। এখন এখানে অবজেক্টের কিছু আছে বিষয়। অবজেক্টের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার লেয়ারের মধ্যে সেম, ঠিক আছে, সব কয়টা লেয়ার একই যে আছে এটা ধরার জন্য এই এক মানে অসংখ্য লেয়ার থাকলে একবারে ধরার জন্য এটা কাজ করবে, এই অবজেক্ট গুলো ধরার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে ডিরেকশনাল হ্যান্ডেল যেটা, এটা হচ্ছে দেখুন আমি যদি এই হেক্সা টুলটাই এই পলিগন টুলটাই ক্লিক করে যদি আমি এখানে অবজেক্ট থেকে ডিরেকশনাল দিই তাহলে এখানে দেখুন এই যে এই কনভার্ট সিলেক্টেড যে অ্যাঙ্কর পয়েন্ট, কর্নার, তারপরে হচ্ছে আপনার এখান থেকে স্মুথ, এগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা যেমন ডাইরেক্ট সিলেকশন ধরে যখন আপনি এ করবেন এখানে দিলে স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি দেই এভাবে দিলে স্মুথ হয়ে যাবে। এই হচ্ছে সিলেক্ট থেকে অবজেক্ট থেকে এই যে আপনার ডিরেকশন যে হ্যান্ডেল এটার কাজ। অবশ্যই আপনার একটা যে ইয়ে রয়েছে, অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টটাকে ধরে তারপরে আপনার সিলেক্ট করতে হবে, নাহলে এটা ডিচেবল হয়ে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে এই কাজ। তারপর হচ্ছে ব্রিস্টল ব্রাশ স্ট্রোক যেটা, এই স্ট্রোকটার কাজ কি? স্ট্রোকটার কাজ হচ্ছে, এই স্ট্রোকটি তো আমরা ম্যানুয়াল স্ট্রোক দেখলাম, কিন্তু ব্রিস্টল ব্রাশের কিছু কাজ আছে। ধরেন আমি এইখানটায় এই কালারটা এখানে দিলাম আর এখানে ব্রাশ থেকে এখানে সিলেক্ট করে এই দেখুন ব্রিস্টেল ব্রাশ আছে। ঠিক আছে, এখানটায় যদি আমি ক্লিক করি, ক্লিক করে একটু বড় করে নিই, ধরেন আমি এটা সিলেক্ট করে এটা একটা দিলাম। ঠিক আছে, এগুলো মূলত হচ্ছে যে ইলাস্ট্রেশন করার জন্য এই ব্রিস্টেল ব্রাশগুলো ব্যবহার করা হয়। তো এখানে একটা দিলাম আর এইখানে আরেকটা দিলাম। ঠিক আছে, তো এই যে এখানে ধরার পর সিলেক্ট থেকে অবজেক্ট, এই যে ব্রিস্টেল ব্রাশটা স্ট্রোকটা ধরার জন্য কিন্তু এটা এই যে দেখুন সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি এটাকে ক্লিক করে এখানে আমি আরেকটা স্ট্রোক দিই, তো সেই ক্ষেত্রে এখন যদি আমি একই সাথে ব্রিস্টেল ব্রাশের যে কাজ রয়েছে সেটা একসাথে ধরার জন্য, আগেরটা ছিল সেম, এখন এটা অবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, এই যে দেখুন দুইটা ধরে ফেলছে। আচ্ছা, তারপরে রয়েছে আপনার এটা হচ্ছে ব্রাশ স্ট্রোক। ব্রাশ স্ট্রোক
কোনটা সেটা তো আমরা এখান থেকে জানি, যে এই যে এখানে যে ব্রাশ আছে, যেমন এই যে স্ট্রোক গুলা, ঠিক আছে, এই এই যে ব্রাশ স্ট্রোক গুলা, এগুলা ধরার জন্য কি করব, অবজেক্ট থেকে ব্রাশ স্ট্রোকে দেব, এটা ধরে নিব। একটা হচ্ছে ব্রিস্টাল ব্রাশ আর একটা হচ্ছে নর্মালি যে ব্রাশ, সেগুলা। এখন ক্লিপিং মার্কসের যে বিষয় সেটা কি, ক্লিপিং মার্কসের বিষয় হচ্ছে, আমরা একটু যদি ছবি নিয়ে আসি তাহলে বুঝতে পারবো। ধরেন আমি একটা ছবি নিয়ে আসলাম, আচ্ছা ধরেন এটা, এটাকে আমি একটু এক্সপান্ড করে নিই, এই দুইটাকে এক্সপান্ড করে নিয়ে আমি একটু ক্লিপিং করে নিই মার্কস, এটি কেটে দিই, এই দুইটাকে এক্সপান্ড করব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, তারপরে এটাও এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। আচ্ছা, এখন এটাকে আমি ক্লিপিং করব একটা, এটা দ্বারা আমরা ক্লিপিং করব, Ctrl+7 দিলে হবে, ঠিক আছে। তারপরে এটা ক্লিপিং করব হচ্ছে, ধরেন এটা দিয়ে করলাম, এই যে দুইটা। এখন আমার সেম যে ক্লিপিং মার্কস গুলো আছে সব জায়গায়, ও অনেকদিন পরে আসছে, তো সব সব জায়গার আপনার যে ক্লিপিং মার্কস গুলা দেখার জন্য অবজেক্ট থেকে এখানে হচ্ছে এই যে ক্লিপিং মার্কসে যদি আমি ক্লিক করি, দেখবেন সব জায়গার যত জায়গায় ক্লিপিং মার্কস করা আছে সব জায়গায় ক্লিপিং মার্কস গুলা সে সিলেক্ট করে নেবে। এটা হচ্ছে এই অবজেক্ট থেকে ক্লিপিং মার্কসের কাজ। এখন হচ্ছে স্টে পয়েন্ট, যেটা স্টে পয়েন্টের কাজ কি, স্টে পয়েন্টের একটা কাজ, একটা গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে, কারণ পয়েন্ট কোনগুলো সেগুলো তো আমরা জানি, যেমন এখান থেকে যদি আমি এই যে একটা ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম, এটা কিন্তু একটা পয়েন্ট, ঠিক আছে। অ্যাঙ্কর পয়েন্ট বলতে পারি যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, মানে কি, এই যে ছোট ছোট একটা আহ, একটা অবজেক্টের চতুর্পাশে যে পয়েন্টগুলো সেগুলোকে আমরা বলেছিলাম ক্লাসের মধ্যে শুরুতে, সেগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। কিন্তু একটা, এখানে যদি আপনার ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখানে একটা ক্লিক করে দিলেন, ক্লিক করার পরবর্তীতে এইখানেও কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা পয়েন্ট তৈরি হয়। তো এই পয়েন্টগুলোকে আপনার সিলেক্ট করার জন্য এটার নাম দিয়েছে হচ্ছে আপনার এই যে স্টে পয়েন্ট। দেখুন অন্য কোনো কিছু কিন্তু সিলেক্ট হয় নাই, একটা ডিজাইনের মধ্যে এরকম স্টে পয়েন্ট অসংখ্য তৈরি হতে পারে। তারপরে ধরেন আপনি একটা টেক্সট নিলেন, এখানে ক্লিক করলেন, হ্যাঁ, তার পরবর্তীতে এখানে ডিলেট দিয়ে ছেড়ে দিলেন, ঠিক আছে, আর কোনো কিছু করলেন না। এখন ডিজাইনের মধ্যে এগুলাকে বলা হচ্ছে আননেসেসারি, ঠিক আছে, আপনার এলিমেন্ট। তো এখান থেকে সেম থেকে অবজেক্ট থেকে স্টে পয়েন্টে ক্লিক করলে এই যে দেখুন এগুলো সব কয়টা ধরে নিয়েছে। ডিজাইন ঠিক থাকবে, বাট এখানে আননেসেসারি কোনো পয়েন্ট বা আপনার কোনো এলিমেন্ট আছে কিনা সেটা দেখার জন্য এখানে ক্লিক করে তার পরবর্তীতে এগুলো ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে এখানে কাজ। তারপরে অল টেক্সট অবজেক্ট, টেক্সট অবজেক্ট বলতে হচ্ছে এই যে যত আপনার টেক্সট আছে, যত আর্টবোর্ড হোক, আপনার ডিজাইনের মধ্যে যত আছে, এটা মূলত কাজ লাগবে বেশি হচ্ছে আপনার যখন লেয়ার অর্গানাইজ করবেন, তখন হচ্ছে এই সেমটাকে সিলেক্ট করে তারপরে এই অবজেক্ট থেকে আপনার অল টেক্সটে যদি আপনি ক্লিক করেন তাহলে এটাকে ধরে, এখন যদি আপনি গ্রুপ করেন, এই দেখেন একটু লেয়ারটাকে একটু দেখেন, 1 2 3 4 5, এই যে গ্রুপ করলে একটা লেয়ার তৈরি হয়েছে। এখন যদি এটার নাম দিই আমি টেক্সট, বাস এটা হচ্ছে লেয়ার অর্গানাইজিং হয়ে গেল। এই যে দেখুন এখন যদি হাইড করে দিই এটা আমার হয়ে যাবে। এখন যদি আমি এখানে টার্গেট পয়েন্টে ক্লিক করি, সব টেক্সট যত ডিজাইনের মধ্যে টেক্সট রয়েছে সব টেক্সটগুলো কি হবে, সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তার কাজ। তার পরবর্তীতে অবজেক্ট থেকে যদি আমরা এখানে আসি পয়েন্ট, যে টাইপ অবজেক্ট আছে, পয়েন্ট টাইপ, পয়েন্ট টাইপটা কোনটা সেটা আমরা জানি। যদি আমরা এখানটা একটু ক্লিক করি, এইভাবে ধরে যদি আমরা কোনো টাইপ করি তাহলে এটার নাম হচ্ছে এরিয়া টাইপ। আর যদি আমরা সিঙ্গেল এভাবে ক্লিক করি, করার পরে যদি আমরা কোনো কিছু লেখা শুরু করি, এন্টার দিয়ে আবার লেখা শুরু করি, আবার এরকম এরকম করে আমরা যদি লেখিয়ে করি, এটার নাম হচ্ছে পয়েন্ট টাইপ, ঠিক আছে। তো আমি আরেকটা এখান থেকে একটু অবজেক্ট নিয়ে নিই, আর্টবোর্ড নিয়ে নিই, নেওয়ার পরে এখানে সেম জিনিসটা আমি একটু কপি দিই, কপি দিলাম। কপি দেওয়ার পরে এখন এখান থেকে অবজেক্ট থেকে দেখুন যে পয়েন্ট টাইপ যেগুলো আছে সেগুলো ক্লিক করলে এই যে দেখুন পয়েন্ট যেখানে যেখানে আমি তৈরি করেছি সেগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। এখন যদি এটা আমি Ctrl+3 দিই, অথবা এখান থেকে যদি আমি হাইড করি, ঠিক আছে, এই যে হাইড করলাম,
আচ্ছা, এখন আমি ধরবো সিলেক্ট থেকে, অবজেক্ট থেকে, এখানে হচ্ছে এই যে এরিয়া টাইপ অবজেক্ট, দেখুন সব করে এরিয়া টাইপ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে হাইড করে দিই, দেখুন নাই কিন্তু, হ্যাঁ। তো আমি কন্ট্রোলটি দিয়ে শো করে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে অবজেক্ট থেকে আপনার এটার কাজ, ঠিক আছে। তার পরবর্তীতে রয়েছে এখানে স্মার্ট গ্লোবাল এডিট, যেটা এটাও দরকার লাগবে না। তারপরে সেভ সিলেকশন বলতে আপনার এই যে ডিজাইনগুলো করছেন, এগুলা করার পরে এখান থেকে যদি আপনার সেভ করে রাখতে চান, কি নামে, ধরেন আপনি অবজেক্ট নামে সেভ দিয়ে রাখলেন, ঠিক আছে। এটা আপনি রেখে দিলেন, রেখে দিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, এটা অবজেক্ট নামেই থেকে যাবে। এখন যদি আপনি এটাকে, এই অবজেক্টগুলোকে আপনার আবার ধরতে চান, একসাথে ধরে যাবে। তারপরে এখান থেকে সেভ সিলেকশনটা যদি এডিট করতে চান, এখানে এডিট সিলেকশনে ক্লিক করে আপনারা আবার এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে সিলেকশন যে মেনুর সম্পূর্ণ কাজ। কিন্তু এখানে আমার সেমের এখানটাই একটু আমাকে একটু ডিস্টার্ব করেছে সফটওয়্যারটা, এর জন্য আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি কেন ডিস্টার্ব করলো। কিন্তু এই জিনিসগুলো আমি একটু বোঝাতে আমার একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে। তো তারপরে এই এই বিষয়গুলো বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। সেটা আমি আবার একটু রিপিট করি। সেম মানে হচ্ছে কোনো অবজেক্টের ক্ষেত্রে যদি ফিলটাকে ধরতে চান, তাহলে ফিল কালারে ক্লিক করবেন, ঠিক আছে, এই যে ফিল কালার। এবং মানে একই জিনিসগুলা, তার পরবর্তী যদি একই ব্লেন্ডিং মোডগুলো ধরতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, ব্লেন্ডিং মোড ধরে দিবে। তার পরবর্তীতে এখান থেকে যদি আপনার ফিল কালারটা ধরতে চান, অপাসিটি ধরতে চান, অপাসিটি ধরবে। এবং স্ট্রোক কালারটা, শুধু স্ট্রোক কালার ধরবেন, অন্য কিছু ধরবেন না। তাহলে হচ্ছে সেমে এসে এখানে স্ট্রোক কালারটা ধরবেন। তার পরবর্তী স্ট্রোক ওয়েট, যেটা এই ওয়েটটা হচ্ছে এটাই, যে আপনার একই পরিমাপের যে স্ট্রোকটা দিয়েছেন, সেই স্ট্রোকটা দেখার জন্য, ধরার জন্য এখানে হচ্ছে স্ট্রোক ওয়েটটা ব্যবহার করবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাজ। কিন্তু এখান থেকে বেশিরভাগ কাজে লাগবে হচ্ছে আপনার এই যে স্ট্রোক কালারটা এবং স্ট্রোক ওয়েট কালারটা। আর ফিল এন্ড স্ট্রোকটা, এটাও এটাও লাগবে, কিন্তু এটা বেশি ব্যবহার করবেন না। যেমন ধরেন আমি যদি শর্টকাট দিই, এখান থেকে সিলেকশন টুলটা ধরলাম, ঠিক আছে। ধরে যদি আমি এখান থেকে এস দিই, এই দেখুন যত যেখানে স্ট্রোক আছে সব স্ট্রোক একসাথে ধরে ফেলবে, ঠিক আছে। এই ধরেন আমি এখানে আরও নেই, নেওয়ার পরে এখানে ডাইরেক্ট সিলেকশন টুলটাকে ধরে তারপরে এস যদি দিই, দেখেন এই শর্টকাটটায় সরাসরি এখানে স্ট্রোকটা নিয়ে নিছে। এখন যদি আপনার এটা 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 কত রয়েছে, এখানে হচ্ছে ধরেন 1 রয়েছে। তো সেম জিনিসটাকে 1 নামের যত অপশন রয়েছে, ওয়েট রয়েছে, ডব্লিউ দিলে এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর ফিল কালারটা ধরতে হলে এরকম ধরে আপনি এফ এ যদি দেন, সম্পূর্ণ ফিল কালারটা ধরে ফেলবে এরকম, ঠিক আছে। তো এই তিনটাকে আমি বেশিরভাগ আমি দেখলাম যে খুব কাজে লাগে, ঠিক আছে। আর অন্যগুলো হচ্ছে একটু টুকায় টুকায় দেখতে হয়, কিন্তু আমি জানি না কেন এখানে এই অপশনটা মানে কাজ করে নাই, আমি বুঝতে পারি নাই, ঠিক আছে। তো এখানে অপাসিটি নামে যেগুলো আছে, এখানে যদি আমি অপাসিটি করে দিই, অপাসিটি ধরেন যে এই এত% করে দিলাম। তো এটা ধরার পর ও দিলে সব অপাসিটি যেখানে যত জায়গায় আছে, সব জায়গায় সেম অপাসিটিটা ধরে নিবে, ঠিক আছে, সেম। এটা আবার ধরবে না, এটা ধরবে। তো এখান থেকে এই ধরবে। এখন আমি এখান থেকে দিব, সব জায়গায় ধরে নিছি। এই হচ্ছে আমাদের যে মেনু, সফটওয়্যারের মেনুর যে সিলেকশন মেনুর কাজ, ঠিক আছে, সম্পূর্ণ বিষয়গুলো এখানে। তো এই পর্যন্তই আজকে। তো আগামী ক্লাসে আমরা ইফেক্ট দেখব, ইফেক্ট দেখে তার পরবর্তীতে আমরা সরাসরি ডিজাইনে চলে যাব। ইফেক্ট থেকে তার পরবর্তীতে শুধু আমরা ডিজাইন আপলোড করব। তো সবাই ভালো থাকবেন। ও এখানে আমরা ক্লাসটা রাখছি। ধন্যবাদ সবাইকে।